আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে কেন কিছু বিজ্ঞাপন বা ধরুন কিছু স্লোগান আমাদের মাথায় একদম গেঁথে যায়, বছরের পর বছর মনে থাকে, অথচ অন্য আরও কত কিছু আমরা দেখা মাত্রই ভুলে যাই? কিছু মেসেজ তো এতটাই পাওয়ারফুল হয় যে সেগুলো আমাদের ভাবনা চিন্তা, এমনকি আমাদের ডিসিশন পর্যন্ত বদলে দেয়। তো এর পেছনে কি সত্যি কোনো ফর্মুলা আছে? একটু ভাবা যাক এমন কোনো বিজ্ঞাপন বা সোশ্যাল ক্যাম্পেইনের কথা যা মনে গভীর ছাপ ফেলেছিল। কি ছিল সেই মেসেজটায় যা ওটাকে এতটা পাওয়ারফুল করে তুলল? আসলে একটা মেসেজ তো শুধু কয়েকটা শব্দের যোগফল না, তাই না? এর চেয়ে অনেক বেশি কিছু। যেমন ধরুন এই লাইনটার কথা, আপনার পরিবার আপনাকে সুস্থ দেখতে চায়। এটা একটা অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইনের অংশ ছিল। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে না যে ধূমপান ছাড়ুন, বরং এমন একটা গভীর ইমোশনাল জায়গায় হিট করা হচ্ছে যেখানে একটা বাক্য হাজারটা যুক্তিতর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তো এই যে এত পাওয়ারফুল আর মনে রাখার মতো মেসেজ, এগুলো বানানোর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা ব্লুপ্রিন্ট কাজ করে। আর সেই ব্লুপ্রিন্টটার নামই হলো FLARE মডেল। চলুন আজকে আমরা এই মডেলটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে চলুন এই ব্লুপ্রিন্টার ভেতরে ঢোকা যাক। এই যে FLRA মডেল, এটা আসলে ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম আর অ্যাডভার্টাইজিংয়ের জগতে ব্যবহার করা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। মানে একটা মেসেজ কিভাবে তৈরি করা হয় আর সেটার ইম্প্যাক্ট কেমন হতে পারে সেটা বোঝার জন্যই এই মডেলটা কাজে লাগে। ফ্লেয়ার এই শব্দটা আসলে 5টা খুব গুরুত্বপূর্ণ স্টেপের একটা অ্যাক্রোনিম, মানে প্রত্যেকটা অক্ষরের একটা মানে আছে। F মানে ফোকাস, মানে লক্ষ্যটা কি। L হলো লজিক, মানে এর পেছনের যুক্তিটা। A দিয়ে অ্যাপিল, মানে ইমোশনাল কানেকশন। আর হলো রিসেপশন, মানে মেসেজটা কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর শেষে E দিয়ে ইফেক্ট, মানে এর প্রভাবটা কি হলো। এই 5টা ধাপ মিলেই কিন্তু একটা কমপ্লিট আর এফেক্টিভ মেসেজ তৈরি হয়। তো চলুন এবার মডেলের প্রত্যেকটা ধাপকে আমরা একটু আলাদা করে দেখি, আর পুরো ব্যাপারটা যেন সহজে বোঝা যায় সেজন্য আমরা ওই অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইনের উদাহরণটাই ব্যবহার করব। আচ্ছা, প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো ফোকাস। মানে কি? মানে হলো মেসেজটা বানানোর আগে একদম পরিষ্কার করে নিতে হবে যে এর আসল লক্ষ্যটা কি। গোলটা যদি ক্লিয়ার না থাকে তাহলে মেসেজটা কিন্তু কোনোদিনও কাজ করবে না। যেমন ওই অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইনের মূল ফোকাস কি ছিল? স্মোকার্সদের এর রিস্ক সম্পর্কে জানানো। গোলটা সেট করার পর আসে লজিক বা যুক্তি। এই স্টেপে মেসেজটাকে ফ্যাক্টস আর এভিডেন্স দিয়ে একটা লজিক্যাল স্ট্রাকচার দেওয়া হয়। ধরুন ক্যাম্পেইনে যখন বলা হলো যে স্মোকিং ফুসফুসের ক্যান্সার ঘটায়, তখন এটা কিন্তু একটা সায়েন্টিফিক, একটা লজিক্যাল কারণ। এটাই মেসেজটার ভিত গড়ে দেয়। এবার আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আপিল বা আবেগ। দেখুন, শুধু যুক্তি বা ডেটা দিয়ে কিন্তু মানুষকে সেভাবে নাড়া দেওয়া যায় না যতটা ইমোশন দিয়ে যায়। তাই ক্যান্সারের মতো একটা লজিক্যাল ফ্যাক্টের সাথে যখন জুড়ে দেওয়া হয় আপনার পরিবার আপনাকে সুস্থ দেখতে চায়, এর মতো একটা ইমোশনাল কথা, তখন মেসেজটা হঠাৎ করে খুব পার্সোনাল আর মনে রাখার মতো হয়ে যায়। আচ্ছা, মেসেজ তো বানানো হলো, কিন্তু সেটা ঠিকঠাক লোকের কাছে পৌঁছাবে কিভাবে? এখানেই আসে রিসেপশন স্টেপটা। মানে মেসেজটা কোন চ্যানেলে যাবে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় নাকি পোস্টারে, সেটা ঠিক করা হয় এই ধাপে। স্মোকার আর তাদের ফ্যামিলির কাছে পৌঁছানোর জন্য তো রাইট চ্যানেলটা বেছে নেওয়াটা খুবই জরুরি, তাই না? আর একদম শেষে আসে ইফেক্ট বা প্রভাব। এই স্টেপে অ্যানালাইসিস করা হয় মেসেজটা তার গোল অচিভ করতে কতটা সাকসেসফুল হলো। মানে এর ফলে মানুষের আচরণে বা চিন্তাভাবনায় কোনো চেঞ্জ আসলো কিনা। ওই অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইনের কথায় যদি ধরি, তাহলে কতজন মানুষ স্মোকিং ছাড়ার ডিসিশন নিলেন, সেটাই হবে এর ইফেক্ট। এই ফ্লেয়ার মডেল কিন্তু শুধু হেলথ ক্যাম্পেইনের জন্য না। আমাদের চারপাশে আমরা রোজ এই মডেলটার অ্যাপ্লিকেশন দেখি। সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের অ্যাডে, সব জায়গায়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ধরুন প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন ক্যাম্পেইন, ফোকাসটা একদম পরিষ্কার। লজিক কি? প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে। আর অ্যাপিল, আগামী প্রজন্মের জন্য একটা সবুজ পৃথিবী রেখে যান। কি সুন্দর একটা ইমোশনাল টাচ। আবার ধরুন একটা জুসের অ্যাড, লজিক হলো এটা ন্যাচারাল ফল দিয়ে তৈরি। আর অ্যাপিল, পরিবারের স্বাস্থ্য আর আনন্দের জন্য। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লজিক আর ইমোশনের একটা দারুণ ব্যালেন্স দেখা যায়। তবে হ্যাঁ, যে কোনো মডেলের মতোই এই ফ্লেয়ার মডেলেরও কিছু স্ট্রেংথ আছে, আবার কিছু লিমিটেশনও আছে। একটা কমপ্লিট ছবি পেতে হলে আমাদের দুটো দিকই দেখতে হবে। এর ভালো দিকগুলো যদি বলি, তাহলে এটা মেসেজের কোয়ালিটি বাড়াতে সাহায্য করে, লজিক আর ইমোশনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে, আর এর ইম্প্যাক্ট মাপতেও হেল্প করে। কিন্তু এর কিছু দুর্বলতাও আছে। যেমন এই মডেলে অডিয়েন্সের কাছ থেকে ডিরেক্ট ফিডব্যাকের কোনো জায়গা নেই। আশেপাশে অনেক নয়েজ বা ডিস্ট্র্যাকশন থাকতে পারে, সেটাও এখানে ধরা হয় না।
আর সব কালচারে কিন্তু একই জিনিস একইভাবে কাজ নাও করতে পারে। তাহলে বটম লাইনটা কি? বটম লাইন হলো এই 5টা স্টেপ: ফোকাস, লজিক, অ্যাপিল, রিসেপশন আর এফেক্ট। এই 5টা পিলারের উপরেই কিন্তু ম্যাস কমিউনিকেশনের প্রত্যেকটা পাওয়ারফুল আর ইনফ্লুয়েন্সিয়াল মেসেজ দাঁড়িয়ে থাকে। তো এখন যেহেতু এই পাওয়ারফুল ফ্রেমওয়ার্কটা আমাদের জানা হয়ে গেল, এরপর থেকে যখনই কোনো অ্যাড, পোস্টার বা সোশ্যাল ক্যাম্পেইন চোখে পড়বে, তখন কি এর পেছনের ফ্লেয়ার মডেলটাকে খুঁজে বের করা যাবে? চারপাশের মেসেজগুলোকে এখন থেকে হয়তো একটু অন্যভাবে দেখার একটা সুযোগ তৈরি হলো, তাই না?